ক্রাইম কোথা থেকে তৈরি হয়, আমি বলবো মনিরুল, হারুন, এদের কাছ থেকে তৈরি হয়। 6 দিন গুম করে রাখে পুলিশ, চেয়ার থেকে উঠে আমার বুকের উপরে একটা লাথি মারে, পিটাইছে এভরিডেই। আমার তো হাতে পায়ে নখ তুলে ফেলছিল, আমার মাথায় কারেন্টের শর্ট, প্রসাবের রাস্তায় ইট ঝুলাইয়া গোসল করে নামাজ পড়তে বলছে। কে আপনাকে এগুলো বলছে? আমাকে ক্রস ফায়ারের দিকে নিয়ে যাচ্ছে, বলছে আচ্ছা ঠিক আছে মেরে দাও মেরে দাও, এই মোনাজাতটা শেষ করলে মেরে দাও। আমি হয়তো চলে যাচ্ছি, এই মুহূর্তে চলে যাচ্ছি। গুম বা বাধ্যতামূলক যে নিখোঁজ হওয়ার রাষ্ট্রীয় যে নিপীড়নের একটা প্রক্রিয়া, কৌশল, সেটি সারা পৃথিবীতে খুব আনকমন না। এটা মোটামুটি 1900 শতকের মাঝামাঝি সময় থেকে আমাদের কাছে আমরা স্টোরি পাই। বাংলাদেশে 2009 থেকে 2024 এই সময়টাতে প্রচুর মানুষের গুমের অভিযোগ। গুম সংক্রান্ত যে কমিশন বাংলাদেশে এখনও কাজ করছে, তারা দুটো রিপোর্ট দিয়েছে। তাদের কাছে তারা 1800-র বেশি অভিযোগ পেয়েছে, তারা 1700-র বেশি তারা যাচাই বাছাই করেছে এবং সত্যতা পেয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত তাদের হিসেবে প্রায় 350-র বেশি মানুষ ফেরে নাই। এটা বাংলাদেশের রিয়েলিটি। আমরা আজকেও একজন গেস্ট পেয়েছি, রবিউল ইসলাম নয়ন। তিনি রাজনীতির সাথে যুক্ত, তার জীবনেও এরকম ঘটনা আছে। আমরা একটু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। কেমন আছেন? শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। কেউ কেউ বলেন যে কারোর সাথে যখন কথা হয়, কেউ কেউ বলেন যে ভাই এটা হচ্ছে বোনাস লাইফ, এরকম মনে হয়? আমার বোনাস লাইফটা পার হয়েছে 6-7 বার। 6-7 বার? 6-7 বার বোনাস লাইফ। আপনি বলতে পারেন যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মিরাক্কেল খেলা। আপনি যদি ছোট থাকতে খেলা, ক্রিকেট খেলাধুলা করে থাকেন, তাহলে দেখবেন যে আপনি যদি বড় ভাই হয়ে থাকেন ওই পাড়ার, আপনি 7 বার আউট হওয়ার পরেও আপনাকে ব্যাট করার সুযোগ দিয়েছে। আল্লাহ আমাকে 3-4 বার গুম, 2-3 বার গুলি হওয়ার পরেও আমি বেঁচে আছি। তার মানে আমি বলবো যে আল্লাহ পাকের মিরাক্কেল খেলা এবং 6-7 বার বোনাস লাইফ। প্রথম ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করেন, কখন এই ধরনের গুমের শিকার হলেন? দেখেন, আমি অনেক ছোটো থেকেই রাজনীতি করি। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি ইউনিয়নের ভিতরে ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক হই। সেটা হই আমার অ্যাক্টিভিটিস ছোটো থেকেই, যেহেতু আমার পরিবারটা বিএনপি করে, আমার ফ্যামিলির সবাই মানে পলিটিক্যালি খুবই অ্যাক্টিভ। এই কারণে ছোটো থাকতে আমরা সন্ধ্যার পরে মিছিল দিতাম, ধানের শীষের মিছিল। সন্ধ্যার পরে মিছিল হওয়ার পরে চকলেট পেতাম। তো একদম ছোটো থেকেই এরকম করেই শুরু। আমি 2012 সালে প্রেস ক্লাবের সামনে থেকে অ্যারেস্ট হই, যেটা বাংলাদেশ প্রতিদিন সহ কয়েকটা পত্রিকাতে নিউজ হয়, যেটাতে শত শত পুলিশ আমাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। সেটা ইলিয়াস ভাইয়ের গুমের প্রতিবাদে মেবি প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন হচ্ছিল। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই তখন ছাত্র বিষয়ক সম্পাদক। অ্যানি ভাইরা চলে আসার পরপরই ওইদিকে একটা ব্যানার টানা স্থানে একটা গ্যাঞ্জাম হয়ে যায়। সেই গ্যাঞ্জামে আমি খুব ভালোভাবে দলের পক্ষে ভূমিকা রাখি, পুলিশের সাথে ব্যাপক আকারে বাকবিতণ্ডা হয়। সেখান থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। ওইখানকার এসি ছিল শিবলি নুমান, পুলিশের এক কুখ্যাত মাফিয়া শিবলি নুমান। সে আমাকে শাহবাগ থানায় ধরে নিয়ে যেয়ে এরকম নখগুলো রাখার পরে ওই যে পুলিশের যে লাঠি, এই লাঠি দিয়ে নখগুলাকে প্রচণ্ড পরিমাণে টর্চার করে, তেতলে দেয়। তো সেই পর্যায়ে আমি জেলে যাই। জেলে যাওয়ার পরে জেল থেকে বের হয়ে আসি, ঠিক রীতিমতো আমি আমার মতো করে আন্দোলন সংগ্রাম করি। আমি সবসময় নিজেকে চৌকসতার পরিচয় দিয়েই চলার চেষ্টা করে সবসময় চিন্তা করছি যে আমার মাঠে থাকতে হবে, পুলিশকে এড়িয়ে থাকতে হবে, গ্রেপ্তার হওয়া যাবে না। আমি যদি গ্রেপ্তার হয়ে যাই তাহলে তো আর আমি কাজ করতে পারবো না। গ্রেপ্তার কোনো ক্রেডিটের ব্যাপার না, আমার কাছে মনে হয় যে গ্রেপ্তার কোনো ক্রেডিটের ব্যাপার না।
সালের নির্বাচনের আগে পরে আমার ভূমিকা যতটুকু থাকে, যেটা রাখার দরকার ছিল, আমি সেটা খুব ভালোভাবেই রাখি। রাখার পরে 2014 সালে আমাকে কাঁঠালবাগান থেকে গ্রেপ্তার করে। কাঁঠালবাগান থেকে গ্রেপ্তার করে, আপনারা দেখছেন মিডিয়াতে, তৎকালীন ডিবির মুখপাত্র ছিল মনিরুল। ক্রাইম, মানে আপনি যদি বলতে পারেন যে ক্রাইম কোথা থেকে তৈরি হয়, আমি বলবো মনিরুল, হারুন, এদের কাছ থেকে তৈরি হয়। তো সে মনিরুল আমাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করছিল যে কাঁঠালবাগানে আমি নাকি বোমা ছুটতে গিয়ে আমাকে অ্যারেস্ট করছে। তখন আমাকে ধরার পরে 6 দিন গুম করে রাখে, একদম 6 দিন। পুলিশ, ডিবি পুলিশ, কোনো ট্রেস থাকে না। আমাকে নিয়ে যায় সাভারে নিয়ে গিয়ে আমাকে প্রথমে বলে গোসল করার জন্য। মানে এই 6 দিনের ভিতরে তো যা হইছে। না, নিয়ে যায় কিভাবে? নর্মালি যেভাবে অ্যারেস্ট করে নিয়ে যায় এভাবে? না 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 6 দিন পরে নিয়ে যাচ্ছে। 6 দিনের ভিতরে তো আমার কোনো ট্রেস নাই, কারো কাছেই কোনো ট্রেস নাই। বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব, এখন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই সাংবাদিক সম্মেলন করে 6 দিন পরে যে তাকে পাওয়া যাচ্ছে না। রিজভী ভাই আমার জন্য কয়েকবার সাংবাদিক সম্মেলন করছে যে রবিউল ইসলাম নয়নকে পাওয়া যাচ্ছে না। নিয়ে যায় হলো, আমাকে তো ধরে নিয়ে যাওয়ার পরে একটা হল রুমে নিয়ে যায়। হল রুমে নেওয়ার পরে ফুটবল খেলে। ফুটবলের টিম প্র্যাকটিস হয় না, যেরকম টিম প্র্যাকটিসটা হয়। না, আপনাকে যে নিয়ে যায় স্বাভাবিক যেভাবে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ সেইভাবে না 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 তাইলে এই ঘটনাগুলো একটু আমাকে যখন নিয়ে যায় তখন ধরেই চোখ বেঁধে ফেলে একটা হাইএক্স নোয়া গাড়ির ভিতরে ঢুকাই। নোয়া গাড়ির ভিতরে ঢুকানোর পরে আমাকে কোনো একটা হল রুমে নিয়ে যায়, চোখ বাঁধা অবস্থায়। হল রুমে নিয়ে যাওয়ার থেকে নামানোর পর আপনি বোঝেন যে আপনি একটা হল রুমে, আমাকে খোলা না, নামানোর পরে যেখানে নিয়ে যাই এরকম একটা হল রুম, সেখানে নিয়ে আমার চোখ খুলে দেয়। আচ্ছা, দরজা লাগানো থাকে, চোখ খুলে দেয়। চোখ খুলে দেওয়ার পরে আমরা যেরকম চেয়ারে বসে আছি ঠিক এই একই রকম করে পুলিশের কর্মকর্তারা চেয়ারে বসে থাকে। আমাকে মাঝখানে আনার পরে এই ঠিক একইভাবে, যেমন আপনার এখানে আসার পর আমার কাছে মনে হয়েছে যে আমি কি নতুন করে রিমান্ডে আসছি কিনা, মানে অন্ধকার এরকম একটা প্রেক্ষাপটই। তো ওইখানে প্রথম চান্সেই আপনার বলা হয় যে তুই তো পুলিশ খুন করছিস, বাংলা মোটরের পুলিশ মার্ডার কথা বলে। তা আমি বলছি না, আমি তো পুলিশ মার্ডার করি নাই। বলার পরে আমার এই চেয়ার থেকে উঠে আমার বুকের উপরে একটা লাথি মারলে তো আমি পড়ি না, পাশে আরেকজনের কাছে যাই। এই লাথিটা মারে আমাকে তৎকালীন রমনা জোনের ডিসি ছিল মারুফ নাম, প্রথম লাথিটা মারে মারুফ। মারার পর আমি পড়ি না, আরেকজনের কাছে চলে যাওয়ার পরে সে আমার মাজায় লাথি মারে, বুট অবস্থায়, ওই চেয়ারে বসা অবস্থায় মাজায় লাথি মারার পরে আমি আবার সামনে আসি, আরেকজন আবার লাথি মারে। এই করতে করতে আমি একটা পর্যায়ে পড়ে যাওয়ার পরে আমারে ওই অবস্থায়, মানে আপনার পুলিশের যে লাঠি সেটা দিয়ে 20-25 জনে একসাথে, 20-25 জন বা 12-13 জন একসাথে পিটাই, ভীমসে পিটানোর পরে আমি যখন অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমারে পানি দিয়ে তারা হুশ করার পরে এরকম চেয়ার না, 2টা কাঠের চেয়ার পাশাপাশি দেওয়ার পরে আমার পিছনে হ্যান্ডকাপ লাগাই দেয়, শোল্ডারের ভিতর দিয়ে একটা লাঠি ঢুকাই দেওয়ার পরে ওইটাই চেয়ারের উপরেই রেখে দেয় আর কি। 2টা লাঠিটা আমার শোল্ডারের ভিতর দিয়ে 2টা চেয়ারের মাঝখানে যে জায়গাটা থাকে, চেয়ারটা এটার উপরে তো চেয়ারের জায়গা থাকে, ওই দিকে ঢুকাই দিলে আপনার পাটা সামনে চলে যায় আর মাথাটা নিচের দিকে চলে যায় আর কি। চলে গেলে ওরা আমার পায়ে প্রচুর পরিমাণে আঘাত করে আর নাক দিয়ে তখন ব্লিডিং হয়ে যায়। কারণ যখন মাথাটা নিচেই চলে যাচ্ছে তখন তো আপনার পুরো রক্তটাই মাথায় মুখে চলে যাচ্ছে, তখন নাক দিয়ে মুখ দিয়ে ব্লিডিং হয় আর পায়ে একাধারে টর্চার করতে থাকে। সেটা বলে প্রথম দিনই যে আমি বাংলা মোটরে পুলিশ মার্ডার করছি, সেই মার্ডার মামলায় আমাকে
সহযোগিতা করছে মারুফ কামাল খান সোহেলের মাধ্যম দিয়ে বেগম খালেদা জিয়া এবং রকিবুল ইসলাম বকুলের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। তখন উনি সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিল। তো আমি তো না শিকার, আমি তো জানিই না আমি এটা কেন করব। আমার সাথে আরও 2টা ছোটো ভাইকে ধরে, অনুপ এবং জুবায়ের, তাদেরকেও একইভাবে টর্চার করে। তো তাদেরকে দেখাইছে আমার সহযোগী, যে কারণে আমাকেই প্রথম হিটটা করে আমার কাছ থেকে 164টা নিতে চায় আর কি। যখন রাজি হয় নাই, ঠিক 6 দিন একইভাবে অনর্গল টর্চার চলতেছে। ওই একই জায়গায় ছিলেন? না, তাহলে আপনাকে নিয়ে একটা রুমের ভিতরে রাখে, যেখানে আর কেউ অন্য কোনো আসামিকে রাখা হয় নাই। স্বাভাবিক প্রক্রিয়াতেই একটা রুম, যে রুমটার শুধু মানে জেলখানা গারদের মতোই আলাদা একটা রুম, যে জায়গাটা আর কেউ নেই। এইভাবে 6 দিন রাখে। 6 দিন পরে আমাকে খাবার দাবার ওরা একটা প্লাস্টিকের প্লেটে করে এনে দিত, আপনার কিছু সবজি দিত, 1 পিস মাছ দিত, ভাজি মাছ দিত, আর পানি দিত। খাবারটা কি কোনো থানা ছিল বা না, এটা থানাও না, এটা থানা না। আর ডিবি হইলেও জানতাম, কারণ ডিবিতে তখন জায়গা কম ছিল। তো এখন ডিবিতে অনেকগুলো জায়গা, কিন্তু ডিবিতে তখন জায়গা কম ছিল। ডিবিতে তো আমি অনেকবার জেল খাটছি, অনেকবার অ্যারেস্ট হয়েছি। ডিবির রুমগুলো ছিল না। এটা হয়তো বা ওরা অন্য কোথাও নিয়ে রাখছে আর কি, যেখানে হয়তো বা ওদের অন্য কোনো জায়গা আছে। সেই জায়গাটার ব্যাপার আমি অ্যাকচুয়ালি জানি না যে জায়গাটা কোথায়। এই খাবারটা তারা স্বাভাবিকভাবেই দিত, ওই ট্রামে আমাকে স্বাভাবিকভাবেই খাবারটা দিত। ওইখান থেকে নিয়ে আসতো, নিয়ে আসার পরে টর্চার করতো, টর্চার করে আবার ওই জায়গায় নিয়ে রাখতো, আবার এনে টর্চার করতো। আমার কাছ থেকে জাস্ট ওই 14 সালে ওদের টেন্ডেন্সি ছিল যে বাংলা মোটরের পুলিশ মার্ডার মামলায় অ্যারেস্ট করবে, 164 করাবে আর কি। এটা তো মানে দীর্ঘদিনের ঘটনা মানে 6 দিন আমি গুম রয়েছি। 6 দিন তো কম সময় না। আর 6 দিন প্রতিটা মিনিটই আমার কাছে খুবই অনেক সময় মনে হয়েছে। 6 দিন পরে আমাকে এনে কলাবাগান থানায় দেয়। না, ওই সময় একদিনের কথা বললেন, ওইভাবে পিটাইছে? হ্যাঁ, এটা তো একদিন পিটাইছে, এরপরে নিয়ে গেছে না, পিটাইছে এভরিডেই। এর ভিতরে শুধু এই 6 দিনের ভিতরে একদিন আমাকে নিয়ে গিয়েছে সাভারে নিয়ে গিয়েছে। আমার কাছে এটা মনে হয়েছে যে সাভার শহর থেকে, মানে সাভারের যে মেন রাস্তা, এটা থেকে অনেক ভিতরে, ওইখানে নিয়ে যাওয়ার পরে। চোখ খোলা ছিল আপনার? না, তাহলে তখন আমার চোখ বন্ধ, চোখ বাঁধা, হ্যান্ডকাপ পরা। কিন্তু সাভার শহরের থেকে যখন লোকালয়ে নিয়ে যাচ্ছে, তখন তো আমি গাড়ির শব্দ শুনতে পাচ্ছি। সাভার, আপনি মেন রাস্তায় থাকলে গাড়ির একটা শব্দ, আপনি মেন রাস্তার থেকে বাহিরে চলে গেলে আপনার গভীর রাত বা রাত হইলে, যতটুকুই রাত হোক না কেন, আমি অ্যাকচুয়ালি জানি না কোন রাত্রে ছিল সেটা। ওই আমাকে নিয়ে যাওয়ার আগের দিন থেকে আমাকে চোখ বেঁধে রাখছিল, পুরোপুরি চোখ বেঁধে রাখছিল, যে কারণে আমি ওটা বলতে পারতেছি না যে ওটা গভীর রাত ছিল না সন্ধ্যা রাত ছিল। তো আমাকে যখন বের করে, তখন তো আমি বুঝতেছি যে আমাকে রাস্তায় বের করছে। আমাকে যখন নিয়ে গেছে, একবার যখন বলছে যে স্যার মানে গাবতলী ব্রিজ পার হয়েছি, তখন আমি মনে হয়েছে যে আমাকে সাভারের রাস্তায় নিয়ে গেছে। যখন রাস্তা থেকে ভিতরে ঢুকাই ফেলাইছে, মানে একদম চিপা রাস্তা দিয়ে ভিতরে ঢুকাই ফেলাইছে, তখন আমার কাছে মনে হয়েছে যে ভিতরে কোথাও নিয়ে যাচ্ছে। এরকম কি মনে হচ্ছে যে ক্রস ফায়ার দিতে পারে বা কি? হ্যাঁ, এটা তো আমি বুঝতেছি যে আমাকে ক্রস ফায়ারের দিকে নিয়ে যাচ্ছে। আমি কালিমা পড়তেছি, আমি আল্লাহর উপরে আমি তো আপনাকে প্রথমেই বলছি যে আমার পুরো পরিবারটা একদম আপাদমস্তক বিএনপি করে। আর আমি ছোটো থেকেই একজন লোকের শিক্ষা পেয়েছি, উনি আমার বড় ভাই রকিবুল ইসলাম বকুল, বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক। উনি আমাকে জিয়া পরিবারের প্রতি কিভাবে কমিটমেন্ট রক্ষা করতে হবে সেটা শিখিয়েছেন। আমার কাছে মনে হয়েছে যে আমাকে মেরে ফেললেও আমার দ্বারা জিয়া পরিবারের এগেনস্টে কোনো 164 করানো সম্ভব না, কোনো প্রক্রিয়াতেই সম্ভব না। এই যে 6 দিন, এই 6 দিনের ভিতরে কিন্তু আমার নখ উপড়ে ফেলেছে। হ্যাঁ, এই 6 দিনের ভিতরে কিন্তু আমার নখ উপড়ে ফেলেছে। কিভাবে? প্লাস দিয়ে টেনে উঠাইছে। মনে করেন আপনি যখন জিজ্ঞেস করতেছেন, আপনি আমার কাছে জিজ্ঞেস করতেছেন, আমি আপনাকে বলতেছি না,
আপনি যেটা চাচ্ছেন আমি সেটা হয়তো বলতেছি না, বা আমি জানিই তো না। তো তখন আপনি একটা প্লাস আছে যেটা আপনার এইখানে চাপ দিলে এই যে যে নখের দুইটা সাইড, এই দুইটা সাইড ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে চাপ দিলে আস্তে করে এই পাশ থেকে খোলাটা উঠাই নিয়ে নখটা উঠাই নিয়ে চলে আসবে। চলে আসার পরে এখানে একটা প্লাস দিয়ে চাপ দেয়, মানে ওই যে যে কাটা ঘা, এই যে যে আপনি কাঁচা নখ উঠাই ফেললেন, এইটার পর একটা প্লাস দিয়ে চাপ দেবে। চাপ দিয়ে বলবে যে বলো বলো, না বললে কিন্তু মেরে ফেলবো। এইভাবে করে এই 6 দিন গেছে। আমি জাস্ট আপনাকে ক্রস ফায়ারের ব্যাপারটা বলতেছি। 6 দিন পরে যখন 6 দিন পরে যখন আমাকে নিয়ে গেল একটা প্রজেক্টের ভিতরে ঢুকালো, ঢুকে আমার চোখ খুলে দিল। প্রজেক্টের ভিতরে ঢুকে গেটটা লাগাই দিল। গেটটা হাউজিং প্রজেক্ট মেবি ওইটা মানে যখন বলছে সাভার, তখন আমি ওই এলাকা পরে পরিদর্শন করতে গেছি, ঘুরতে গেছি, দেখছি যে অনেক কাশ ফুল টুল আর কি। প্রজেক্টের ভিতরে নিয়ে দেওয়ার পরে আপনার স্বাভাবিকভাবে যে গেট, নর্মাল গেট, ওরকম গেট, তো ওইখান থেকে অনেক দূর হাঁটায় নিয়ে গেছে। গেটের ঢুকেই হাতের ডাইন পাশে, গেটে ঢুকেই আমার চোখ খুলে ফেলছে। হাতের ডাইন পাশে একটা ঘর, একটা টিনের ঘর, যেখানে একজন দারোয়ান থাকে, মেবি একজন দারোয়ান বা কেয়ারটেকার থাকে। ওইখানে একটা তোয়ালে পরাই দিছে আমাকে গোসল করার জন্য। বলছে গোসল করো। গোসল করে নামাজ পড়তে বলছে। নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে তারা ওই সময় কি দেখছেন কে আপনাকে এগুলো বলছে? না, ওদের মুখে মাস্ক পরা ছিল। হ্যাঁ, ওদের মুখে মাস্ক পরা ছিল, যারা গেছে তাদের মাস্ক পরা। এমনি কাপড় টাপড় বাঁধা না নাকি? না, ওই যে আপনার যে আমাদের যে নর্মাল যে আমরা মাস্কগুলো পরি, ওই মাস্কটা ডাবল করে পরা। আচ্ছা, এইটুকু ঢাকা? এইটুকু ঢাকার ক্যাপ মাথায়। নামাজ পড়তে বলছে। আমাকে যারা ধরছে তাদের ভিতরে কাউকে আমি পাই নাই ওখানে। এটা অন্য আরেকটা গ্রুপ? আরেকটা গ্রুপ। তো যখন আমাকে তো ধরছে পুলিশ? আমাকে ধরছে পুলিশ, ডিবি। আর এরা কারা? পোশাক নাই, কিছু নাই? না, এরা নর্মাল গেঞ্জি পরা, সবারই গেঞ্জি পরা, সবার কাছেই অকি টকি আছে, সবার কাছেই পিস্তল আছে, মাস্ক পরা, ক্যাপ পরা, এতটুকুই। তো গোসল করতে বলছে, গোসল করছি। গোসল করার পরে বলছে যে তুমি না তুই যেভাবে 164 করতে বলতেছি, তুই 164টা করে দে। করে দিলে তুইও বেঁচে যাস, আমরাও বেঁচে যাই। এর ভিতরে আমি সবসময় মোবাইল রাখতাম দুইটা রাখতাম। আমি জানতাম যে আমি অ্যারেস্ট হয়ে যাবো মেবি। ছোটো একটা মোবাইল আমার সবসময় আমার অ্যাংলেট দিয়ে আমি পায়ের ভিতরে রাখতাম। জুতা টুতা খুলে ফেলতে পারে, আগের তো আমার জেলখানার অভিজ্ঞতা আছে। আমি অ্যাংলেট দিয়ে পায়ের ভিতরে রাখতাম। ওই মোবাইল দিয়ে আমি জেলখানার থেকেই, ওই গারদের ভিতর থেকে বের করে আমার একটা নাম্বার মুখস্থ ছিল একটা বড় ভাইয়ের, ওনাকে ফোন করেছিলাম যে আমি অ্যারেস্ট হয়েছি। এই তো আমার বাইরের থেকে তদবির তাগাদা শুরু হয়ে গেছে। তখন ওরা জানতে পারছে যে এটা তো জেনে গেছে, বাইরে জানে যে নয়ন অ্যারেস্ট হয়েছে, ডিবির কাছে অ্যারেস্ট হয়েছে। তখন ওরা আমাকে বলছে যে ব্যাপক আকারে তদবির আছে, তুই 164টা করে দিলে আমরাও বেঁচে যাই, তুইও বেঁচে যাস। তুই যদি 164 না করিস, আমাদের বাধ্য হয়ে তোকে মেরে ফেলতে হবে, কোনো বই নাই। আমাকে বলছে যে তোর সাথে যারা ছিল তাদেরকে কিন্তু মেরে ফেলছি, এবং রক্তমাখা একটা শার্ট নিয়ে আসছে। আমার তো স্বাভাবিকভাবে তখন মনে হয়েছে যে তাহলে আমার মৃত্যু এখানে হয়তো নির্ধারিত। আমি বলছি যে আপনারা যেটা বলতেছেন এটা তো আসলে আমি করি নাই, আর এটা আমার দ্বারাই বলা সম্ভব না। তখন তারা কি স্বীকারোক্তি চাইছেন? তারা স্বীকারোক্তি চাইছে যে আমি বাংলা মোটরে পুলিশ মার্ডার করছি পেট্রোল বোম দিয়ে। আমি এটা দায় স্বীকার করে নিতে হবে। আমি বেগম খালেদা জিয়ার নির্দেশে করছি, তারেক রহমান সাহেবের নির্দেশে করছি, এবং সেটা সহযোগিতা করছে মারুফ কামাল খান সোহেল এবং রকিবুল ইসলাম বকুল। তারেক রহমান সাহেবের সাথে লিয়াজু মেনটেন করছে রকিবুল ইসলাম বকুল লন্ডনে সানি ভাইয়ের মাধ্যম দিয়ে, আর মারুফ কামাল খান সোহেলের ভাই সিরু আমাদের এই বাংলা মোটরের পুলিশ মার্ডার মামলায় সোহেল ভাইয়ের আসামি ভাই সিরুকে আসামি করছে। এদের মাধ্যমে আমি ম্যাডামের কাছে গেছি, ম্যাডাম আমাকে টাকা দিছে, আমি এটা করছি। আদৌ তো এটা না,
আমি কেন বলবো? তো আমাকে ওই জায়গাও কয়েকটা লাথি টাথি মারছে, মারার পরে বলছে আচ্ছা ঠিক আছে মেরে দাও মেরে দাও, এই মোনাজাতটা শেষ করলে মেরে দাও। মোনাজাত করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, এর ভিতরে একটা ফোন আসলো। ওই সময় কি আপনি কনফিডেন্ট মনে মনে যে আমাকে ক্রস ফায়ার? হ্যাঁ, আমি একদম পুরোপুরি প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আমি শুধু ওই সময় আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমার তো আর কেউ থাকলো না, আমার মাকে তুমি দেখো, ঠিক আছে আল্লাহ তুমি আমার মাকে দেখো। আপনার পরিবারের এই সময় কে কে ছিল? না তখন তো আমি বিয়ে করি নাই, তখন আমার মা আছে, আমার বাবা আছে, আমার বোন আছে। আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো চলে যাচ্ছি, এই মুহূর্তে চলে যাচ্ছি, এই এই দিনটা হয়তো আর আসবে না। তোমার কাছে আল্লাহ আমি আর দোয়াও করতে পারবো না, তুমি আমার মাকে দেখো। তো আল্লাহর কি অশেষ রহমত যে তাদের ফোনে একটা রিংটোন বাজলো, নোকিয়া ফোনের রিংটোন বাজলো, বললো যে টিস্যু দেন। জি স্যার, ঠিক আছে স্যার, ওকে স্যার বলে তারা আমাকে আবার রিটার্ন করায় নিয়ে আসলো। বললো যে তোর হয়তো ভাগ্যে ছিল বেঁচে আছে, এখন হয়তো তোকে নিয়ে যেতে হবে আর কি। অবস্থার পর চলে আসলাম ডিবিতে। আনার পরে আমার সাথে কলাবাগান থানায়ও কিছু লোক রিমান্ডে ছিল। পরে যখন আমাকে ডিবিতে নিয়ে আসলো, ডিবিতে আনার পরে আমার সহযোদ্ধারা ছিল আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সুলতান সালাউদ্দিন টুকু, শফিল বাড়ি বাবু, এখন মহানগর উত্তর যুবদলের সভাপতি শরীফউদ্দিন তাদের জুয়েল। সাথে আইনা দেখা হলো, মনে হলো যে মানে পৃথিবীতে এটাই মনে হয় শ্রেষ্ঠ দিন যে আমাদের বড় ভাইদের সাথে দেখা হচ্ছে। আমার তো হাতে পায়ে নখ তুলে ফেলছিল, আমার মাথায় কারেন্টের শর্ট দেওয়া, ওই 6 দিনে এই 6 দিনের ভিতরে কারেন্টের শর্ট দেওয়া, প্রসাবের রাস্তায় ইট ঝুলাইয়া রেখে দিত, একটা হাত এভাবে হ্যান্ডকাপ লাগাইতো অনেক দূরে, মানে 2 নখের উপরে দাঁড়া করাইতো। প্রথমে বলতো যে পা 2 নখের উপরে দাঁড়াও, দাঁড়ানোর পরে ওই মাপে হ্যান্ডকাপটা লাগাইতো। লাগানোর পর আপনি 2 নখের উপরে কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন? তারপরে পা নিচে নামাইতে গেলে তো আপনার হাত হ্যান্ডকাপ লাগানো, আপনি নিচে নামাইতে পারবেন না। ওই অবস্থায় করতো কি, আর এক হ্যান্ডকাপের সাথে আর এক হাতের সাথে আর এক পায়ের হ্যান্ডকাপ লাগাই দিত। তার মানে আপনি উপরে হ্যান্ডকাপ লাগানো আর এক পায়ের উপরে দাঁড়ানো। এরপরে আবার আপনার প্রসাবের রাস্তায় ইট ঝুলাই দিছে। এরকম একটা পরিবেশ নিয়ে যেত। নিয়ে যাওয়ার পরে মানে হাঁটাইতে হাঁটাইতে নিয়ে যেত। যখন গারদে রাখতো তখন এই বাবু ভাইরা আমার হাত পা এগুলো মাসাজ করে দিত আর কি। পুরো পার শরীর তো কালো, মানে টর্চার করতে করতে ব্লিডিং জমে যেত। বাবু ভাইরা গরম পানি দিয়ে আপনার মালিশ করে দিত, আর ইন্ডিয়ান মুভ দিয়ে মালিশ করে দিত। তো একটু স্বাভাবিক হইতাম, হয়তো 2-3 ঘন্টা পর আবার নিয়ে যেত, নিয়ে যেয়ে আবার টর্চার করতো। করে আনার পর আবার হাতাশিং করে নিয়ে আসতো, সেম টাইপের হাতাশিং করে নিয়ে আসতো, মানে 2 হাতের পরে হাতাশিং করে নিয়ে আসতো, আইনে আবার রেখে দিত, আবার টর্চার করতো। হাবিব ভাই, টুকু ভাই, বাবু ভাই, জুয়েল ভাই, এই যে মহানগর উত্তর শরীফউদ্দিন জুয়েল ভাই, মানে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, শরীফউদ্দিন জুয়েল, ইন্ডিয়া আমাকে পরামর্শ দিত। আমাদের সাথে আরও 2টা ছেলে ছিল, তাদেরকে পরামর্শ দিত। আমার সহযোদ্ধাদেরকে আবার পাশের গারদে রাখতো, মানে আমার সাথে রিমান্ডে কী কথাবার্তা বলা বলি হয়েছে এটা যাতে ওরা জানতে না পারে, ওর সাথে কী বলা বলি হচ্ছে এটা যাতে আমি জানতে না পারি, এরকম করে নিয়ে দিয়ে দেয়। তো ওদেরকেও টর্চার করতো। একটা পর্যায়ে তো ওইবার জেল থেকে আমি বললাম যে ঠিক আছে আমি 164 দিব। দেওয়ার পরে কোর্টে নিয়ে গেল। কোর্টে নিয়ে যাওয়ার পরে আমি মনে করলাম যে আমারে এই জুয়েল ভাইরা, বাবু ভাইরাই পরামর্শ দিল যে এটা তো ডিবিতে যেটা বলা হয় সেটা হলো 161, আর ম্যাজিস্ট্রেটের কাছে যেটা দেওয়া হয় সেটা হলো 164। তো বললো যে এইখানে 161 রাজি হয়ে গিয়ে 164 দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের সামনে যাই বলবা যে না আমি তো এটা করি নাই। আমি ঠিক সেম কোয়ালিটিতেই করলাম। ম্যাজিস্ট্রেট বলল যে এখান থেকে আপনারা, প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেছে, ম্যাজিস্ট্রেটের কাছে খুলে বললাম যে আমি তো এই ঘটনার সাথে ইনভলভ না, আমাকে এরকম করে টর্চার করছে, আমাকে টর্চার করে আপনার কাছে স্বীকারোক্তি দিতে বাধ্য করতেছে।
আপনি আমাকে বাঁচান। এটা ম্যাজিস্ট্রেটের কাছে বলতেছি। ম্যাজিস্ট্রেট ডিবির এডিসি তখন হাসান আরাফাত, তাকে ডেকে এনে বলল, ওই জানোয়ারটা এখন ইন্ডিয়ায় পলায় চলে গেছে, 27 BCS-এর ও ডিবি 4 নম্বর টিমের এসি ছিল তখন। ওকে ডাইকে আনলো, এনে বলল যে একে কী নিয়ে আসছেন, একে এখান থেকে লাথি মেরে ফেলে দেন। এই 8তলা না 10তলা বললো, এখান থেকে লাথি মেরে ফেলে দেন জানালা দিয়ে, আমি লিখে দেবো যে সুইসাইড করছে। আমি তো অবাক, আরে কি বলে, ম্যাজিস্ট্রেট বলতেছে? হ্যাঁ। তখন হাসান আরাফাত আমাকে নিয়ে গেল ওই যে পুলিশের যে গারদ, এই গারদের উপরে ম্যাচ সিস্টেম আছে, পুলিশদের থাকা টাকার জন্য ম্যাচ সিস্টেম, ওইখানে নিয়ে গেল। নিয়ে যেয়ে ওইখানে আমার তো পা হাতে পায়ের এই যে আমার নখগুলা উঠানো, এই যে সব নখ বাড়াই ফাটাই ফেলছে, ঠিক আছে। এই যে এই যে দেখেন, এই নখ ফাটা, এই নখ ফাটা, এই সব নখ উঠানো, এই যে এই সব নখ ফাটা। উঠাই দেওয়ার পরেও এই নখের উপরে প্লাস দিয়ে চাপ দেয়। পায়ের নখ উঠাই ফেললো, পায়ের নখ চাপ দিছে। তো নখ চাপ দিয়ে তখন লাভ হচ্ছে না, আমার পাটা একটা ইটের উপরে রেখে আর একটা ইট দিয়ে হাসান আরাফাত এরকম করে ছেঁচতেছে। বলছে অনসিক্সটি না দিলে তোর এই জায়গায় মেরে ফেলবো। তো আমার একটা মানে একটা কনফিডেন্স চলে আসছে যে আমাকে যেহেতু কোর্টে নিয়ে আসছে, মিডিয়ার সামনে আমি চলে আসছে, আমাকে ক্রস ফায়ার দেওয়া এখন আর এত ইজি হবে না। আমার এই কনফিডেন্সের জায়গা থেকে আমি আরও শক্ত অবস্থানে চলে গেলাম। যাওয়ার পরে আমার কাছে একটাই কথা ছিল যে আপনি আমাকে যে কোনোভাবে ফাঁসাইতে পারেন, সেটা আপনি আমার কথা বলেন যে আমি করছি, আমি মেনে নেব, কিন্তু আপনি এইখান থেকে খালেদা জিয়া এবং তারেক রহমানের নামটা কেটে দিতে হবে। খালেদা জিয়া আর তারেক রহমান সাহেবের নাম কেটে দিলে আমি যে কোনো কিছু ধরে প্রস্তুত, কিন্তু আপনি এই দুইটা নাম ইনক্লুড করে রাখা অবস্থায় আমাকে দিয়ে কখনোই অনসিক্সেবল করা সম্ভব হবে না। কিন্তু তাদের কথাও যে তারা খালেদা জিয়া তারেক রহমান সাহেবের নামে অনসিক্সেবল নেবেই, আমিও দেব না। টর্চার করলো, টর্চার করার পরে আমি তো 164 করলাম না। ওরা মনে হয় আমার পায়ের থেকেই রক্ত নিয়ে মনে হয় আমার টিপসই নিল, আমার পায়ের থেকেই রক্ত নিয়ে আমার কাছে টিপসই নিল, বা ওই কোর্টের থেকে কোনো প্যাড ট্যাডে আমি তখন অজ্ঞান হয়ে গেছি, মানে চোখ খোলার ওই মেসের ওখানে, ম্যাচের ভিতরেই। পরে ওই জায়গা থেকে আবার আমারে কিছুক্ষণ পরে কোর্টে নিয়ে আসলো, কোর্টে এনে জমা দিয়ে আমারে জেলখানায় পাঠাই দিল, পাঠায় অনেকগুলো মামলা দিল। এবার ওইটার পরে হলো ধাপে ধাপে রিমান্ডে এনে আবার ডিবিতে একই রকম করে টর্চার করে। এই নখগুলা যখন দেখছে যে ঘাস শুকাই গেছে, জেলখানায় রয়েছি, ঘাস শুকাই গেছে, তখন হাসান আরাফাত আমার এই নখগুলা টেনে টেনে এরকম মুসরায় ভেঙে ফেলতো। এই যে নখগুলা দেখেন স্বাভাবিক না, কিন্তু এটা চিকুন, এটা মোটা, আমার এই নখটা মোড়ায় ভেঙে ফেললো, একদম নগদের পর মোড়ায় ভেঙে ফেললো। কি একটা যন্ত্রণা। ওইবার জেল খেটে বেরোলাম। তা এই শারীরিক নির্যাতন আপনি এটা সহ্য করছেন কিভাবে? আপনাকে যদি ছেড়ে দিয়ে মারা হয় তাহলে আপনি টর্চার সহ্য করা একটু মুশকিল হয়ে যাবে, আপনি ছুটাছুটি করবেন, দৌড়াদৌড়ি করবেন। কিন্তু আপনাকে যদি বেঁধে মারা হয়, একটা পর্যায়ে আপনার কিছু করার থাকবে না, কিছুই করার থাকবে না। সেভাবেই আর আমি শুধু একটা কমিটমেন্টেই ছিলাম যে আমাকে এই দুইজন লোকের নাম কেটে দিলে আমি হয়তো এত টর্চার সহ্য না করেও নিজের নামে নিয়ে নিব 164। কিন্তু যখন তারা নাম কাটতে চায় নাই, আমিও এটা দিতে চাই নাই, কারণ ওই সময় তারা বলতেছে, আমার সামনেই আলোচনা করতেছে যে 164 নিতে পারলে বেগম জিয়াকে গ্রেপ্তার করবে। 14 সালের নির্বাচনের পরপর বেগম জিয়াকে পুলিশ মার্ডার মামলায় গ্রেপ্তার করবে। তো সারা বাংলাদেশের মানুষের সামনে দেখাবে বেগম খালেদা জিয়াকে পুলিশ মার্ডার মামলায় গ্রেপ্তার করা হলো। এটাই তো মনে করেন আপসীর নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তাকে গ্রেপ্তার করা হবে, আমি চিন্তাই করতে পারি নাই। যে কারণে আমি এই ক্রস ফায়ার বলেন আর শারীরিক নির্যাতন বলেন, কোনো কিছু আমাকে স্পর্শ করতে পারে নাই। এই যে 6 দিনের কথা বললেন, প্রথমবার গুমের শিকার ছিলেন, সেইখানে আমরা যে আয়না ঘরের কথা যে বর্ণনা শুনি বা পরবর্তীতে গুম কমিশনের রিপোর্টে যেভাবে উঠে আসে, ওই রকম কোনো আলামত কি আপনার সাথে মেলে? আমার কাছে এই 6 দিনের ভিতরে মিলে নাই। আমি আবারও গুম হয়েছি, যদিও আমাদের বিএনপির যে গুমের লিস্ট আছে, এই গুমের লিস্টে আমার নাম আছে কিনা আমি জানি না।
তারপর আপনি প্রথমে যখন বললেন যে 1800 গুমের তদন্ত করে দেখছে, আমি তাদের কাছেও কখনো কোনো রিপোর্ট করি নাই। তার মানে আমি হয়তো ওই 1800-র ভিতরে নেই, ওই 1800-র বাহিরে আমি। আমাকে হাইকোর্ট তো বাংলাদেশের সর্বোচ্চ আদালত, এই হাইকোর্ট থেকেও ধরে নিয়ে 4 দিন গুম করে রাখা হয়েছিল। হাইকোর্ট থেকে আমি আমাদের খুলনার কিছু নেতাকর্মী আসছে হাইকোর্টে এই গায়েবী মামলায় জামিন নিতে, আমি ওদের সাথে সঙ্গ দিয়েছি। হাইকোর্ট থেকে বের হব, হাইকোর্টের ভিতরে ঢুকে আমাকে তারা গাড়িতে তুলে ফেললো। মানে কীরকম? সাদা পোশাকে হাইকোর্টের ওই যে আপনার মৎস্য ভবন আর প্রেস ক্লাবের মাঝখানের যে গেটটা, একটা হচ্ছে যে বিচারপতিরা ঢোকে আর একটা হচ্ছে সাধারণ পাবলিক ঢোকে। ওই গেট দিয়ে আমি বের হওয়ার আগেই তারা আমাকে ধরে নিয়ে, আমি তো হুন্ডা চালায় আসতেছি, আমি তো বুঝতেছি না, স্বাভাবিকভাবে বোঝার তো উপায় নাই, আমি হুন্ডা চালায় নর্মালি চলে আসতেছি। আমার হুন্ডাটা ব্যারিকেড দিয়ে তারা আমাকে তুলে ফেলে হুন্ডা ওই জায়গায় পড়ে থাকলো। পরবর্তীতে ওই হুন্ডা আমার এক বড় ভাই শাহবাগ থানার থেকে উদ্ধার করছে। আমাকে ওইখান থেকে তুলে নিয়ে সরাসরি মনে করেন একবারে চোখ বেঁধে ফেললো। চোখ বেঁধে যে কোথায় নিয়ে গেল এটা আর জানি না। ওইখানে নিয়ে, এটা কোন সময়ের ঘটনা? এইটা হলো আপনার 17 সালে, মেবি 17 সালে। এর ভিতরে কিন্তু আমি এর আগে আবার অ্যারেস্ট হয়েছি। ওই যে আপনারা আমি প্রথমে 2014 সালের কথা বললাম, 15 সালে আবার আমাকে পুলিশ ধরে নিয়ে গুলি করে আবার জেলে দিয়ে দিল। সেই সময় মনে করেন গুলিবিদ্ধ অবস্থায় আমাকে হসপিটালে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে গেছে। আপনি যেহেতু গুমের কথা বললেন, আমি 2 বার গুমের হিসাবটা করলাম আর কি। এই 17 সাল আর 14 সালের মাঝখানে, আমি 14 সালে জেল থেকে বের হওয়ার পরে 15 সালে আবার আমাকে গ্রেপ্তার করলো এবং গুলি করে গ্রেপ্তার করার পরে ঢাকা মেডিকেলে আমাকে মৃত ভেবে পোস্টমর্টম করতে পাঠাই দিয়েছে। তাই নাকি? হ্যাঁ। মানে ঘটনা কীরকম? মানে সেখানে পুলিশ গুলি করছে আপনাকে? আমাকে পুলিশ ধরে নিয়ে গুলি ফায়ারের উদ্দেশ্যে পুলিশ আমাকে ধরছে স্বাভাবিকভাবে, মগবাজারে মোড়ের থেকে ধরছে, হোটেল ড্রিম স্টার থেকে ধরলো। আমি সকালবেলা নাস্তা খাইতে গেলে ওইখান থেকে ধরে নিয়ে হোটেল বৈকালিতে নিয়ে যে একটা রুমের ভিতরে ঢোকানোর পরে বললো যে অস্ত্র দে। আমি বললাম অস্ত্র কোথায় পাবো? কয় দেখ, তুই পুলিশ মার্ডারে অনসিস্টি বুদ্ধিস নাই, ওই জায়গার থেকে তুই, আমি ওই সময় মনে হয় 11.5 মাস জেল কেটে বেরোইছি, মানে 1 বছরের একটু কম। ওই 11.5 মাসে আমার এত টর্চার করছে, 11.5 মাসে আমি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম। আমার মেরুদণ্ডের হাড্ডি সহ হাত পায়ের নখ সব তুলে ফেলছে। আমি পাগল হয়ে গেছিলাম, মানে কথা বলতেছি তো একাধারে বলতেই আছি, আর বলতেছি না তো মনে করেন 3-4 দিনে বলতেছি না, এরকম একটা প্রেক্ষাপট হয়ে গেছে। প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়ে পোকা হয়ে গেছে, পা দিয়ে পোকা হয়ে গেছে। সেই 11.5 মাসে আমি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম, মানে জেলখানায় থেকেই ঢাকা মেডিকেলে ভর্তি। এরপরে জেলখানা থেকে বের হওয়ার পরে ওইরকম করে আবার ধরে নিয়ে যে আবার গুলি করলো, মানে বলতেছে অস্ত্র দে। আমি বলছি অস্ত্র পাবো কোথায় বলার সাথে সাথে এই শটগান দিয়ে গুলি করে দিচ্ছে পায়ে, কোথায়? রানে। গুলি করে দিলে আমি বললাম আরে ভাই এটা কি করেন? বললো আর 1 রাউন্ড গুলি করলো। এই করতে করতে একাধারে 5 রাউন্ড গুলি করলো। 5 রাউন্ড গুলি করার পরে যেহেতু রানের মাসেলে গুলি করছে, মানে ব্লিডিংটা ওরা মনে করছে যে ব্লিডিংয়ে আমি হয়তো মরে গেছি। পুরো ফ্লোরটা দেখবেন আমার মিডিয়াতে আছে, আমার ফেসবুকে মনে হয় ছাড়া আছে, বা অনেক পোলাপান ছাড়ে। ওই ছবিটা কে তুলছে আমি জানি না, হয়তো বা পরবর্তীতে বা ওদের কাছে কারো কাছ থেকে গেছে। আমি মৃত অবস্থায় পড়ে আছি আর কি, ফ্লোরের সাথে পড়ে আছি, আমার মুখের কাছ দিয়ে রক্ত ভেসে যাচ্ছে, পাশে একটা স্যান্ডেল পড়ে রয়েছে আর কি। ভালো কথা, আমার পোস্টমর্টম করতে নিয়ে যাওয়ার পরে গুম ঘরে রাখার পরে, গুম ঘরে মানে ডোম, আচ্ছা, যেখানে যে লাশ কাটে আর কি। তো লাশ কাটার আগে তো হয়তো বা চেক করে বা দেখে একজন চেক করার পরে দেখছে যে আমার পালস চলে।